আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে? জি। তো সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে। আমাদের পবিত্র ঈদ উল ফিতর এবং পহেলা বৈশাখ আমরা উদযাপন করলাম, এবং তার পরবর্তীতে এই প্রথম আপনাদের সাথে আমার ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমাদের প্রত্যেকেরই ঈদ ভালো কেটেছে আশা করছি। সেই সাথে নতুন বছরের কেউ আমরা আনন্দের সাথে গ্রহণ করে নিয়েছি বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। সবার প্রতি শুভকামনা থাকছে নববর্ষের, শুভ নববর্ষ। তো একটা দীর্ঘদিন আমাদের আসলে গ্যাপ পড়ে গেছে। আশা করব যে এই গ্যাপটা আবার আমরা ধারাবাহিকতার মধ্য দিয়ে এটা পূরণ করে নিব। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে এটা শুধুমাত্র একদিন দুই দিন এরকম ক্লাসের বিষয় না, প্রতিনিয়তই আমাদের এটা চর্চার মধ্যে থাকতে হবে, না হলে অর্গাননটা আসলে, যেটা আমি সবসময় বলে থাকি যে উপলব্ধি করার বিষয়, এটা উপলব্ধি আসাটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তো এই জন্য প্রত্যেকের প্রতি আমি এই আহ্বান রাখছি যে আপনারা প্রত্যেকেই আর কিছু করুন আর না করুন, যেন অর্গাননটা প্রত্যেক দিন একটু চর্চার মধ্যে রাখবেন, তাহলে দেখবেন যে অনেক ইজি হয়ে গেছে। তো আমরা ঈদের আগে লাস্ট ক্লাস যেদিন করেছিলাম সেদিন সম্ভবত আমরা 108 নম্বর সূত্র পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে 109 নম্বর অ্যাফোরিজম থেকে আমাদের আলোচনাটা শুরু করব। এখন 109 নম্বর অ্যাফোরিজমে স্যার আসলে কি বলছেন? তো আমরা যদি একটু প্রিভিয়াস আলোচনার দিকে একটু ফিরে যাই, তাহলে দেখা যায় কি, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এই 108, 9 বা আরো সামনে 10, 11 পর্যন্ত স্যার হ্যানিম্যান স্যার আমাদের কিছু নির্দেশনা দিচ্ছেন, সেটা হচ্ছে প্রুভিং এর উপরে, বা এটাকে বলা যেতে পারে আপনার মানে ওষুধ প্রুভিং পাশাপাশি টক্সিকোলজি যেটা বলা হয়, অর্থাৎ একটা ইনগ্রিডিয়েন্ট বা একটা পদার্থের কি ধরনের মানে ক্ষমতা অন্তর্নিহিত থাকে। উনি আসলে এইটার পরেই এই কয়েকটা অ্যাফোরিজম পর পর উনি অবতারণা করেছেন। এই আপনার অ্যাফোরিজম গুলো যদি আমরা খুব ভালোভাবে করি বা অধ্যয়ন করি, তাহলে আমাদের কাছে এই বিষয়টা খুব চমৎকার ভাবে স্পষ্ট হয় যে আমাদের কে স্যার এখানে উনি কিভাবে করে প্রত্যেকটা মেডিসিনের যে গুড় রহস্য এটা উনি আবিষ্কার করেছিলেন, এটা উনি কিভাবে করে উনি নিজে এটাকে লিপিবদ্ধ করেছিলেন, বা উনি কোন কোন পন্থা কোন কোন দিক উনি মেনটেন করেছিলেন, সেটা কিন্তু আমাদের কাছে এখানে স্পষ্ট হয়। একটা ওষুধের যে ক্ষমতা রয়েছে তার ভিতরে যে সুপ্ত যে পাওয়ারটা রয়েছে, আরোগ্যদায়ী ক্ষমতা রয়েছে, সেটাকে উনি কিভাবে করে ওখান থেকে নিয়েছিলেন। শুধু তাই না, এই অ্যাফোরিজম গুলো যখন আমরা পড়বো তখন দেখবো যে উনি কি শুধু উনি কিভাবে করেছেন সেটাই উনি আলোচনা করেছেন তা না, ওনার এই প্রত্যেকটা অ্যাফোরিজমের মধ্যে প্রত্যেকটা শব্দ এতটাই গুরুত্ব এবং তাৎপর্য বহন করে যে আহ, এগুলো আলোচনা প্রয়োজন। যেমন এখানে আমরা যদি পড়ি, আজকে আমরা দেখবো আমাদের আলোচনার মধ্যে যে হ্যানিম্যান স্যার যখন এটা আমাদেরকে উনি যখন এইখানে যেটা বর্ণনা করেছেন, সেখানে উনি এটা স্পষ্ট করেছেন যে উনি যখন এটা শুরু করেছিলেন তখন যে উনি এটা শুরু করছেন বিষয়টা এমন নয়, অনেক কিছুই পূর্ব থেকেই কিন্তু ছিল। কিন্তু দেখা গেছে যে যে উনি হয়তো যে কোনো একটা মেডিসিন বা কোনো একটা পদার্থের উনি বৈশিষ্ট্য উনি যেভাবে করে উনি আবিষ্কার করছেন, এইটা কিন্তু পূর্বেও উনি পেয়েছেন বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখাতে, কিন্তু সেই বর্ণনা এবং এই বর্ণনার মধ্যে ওনার বর্ণনার মধ্যে যে একটা বেসিক পার্থক্য রয়েছে, সেইটা আমরা অন্তত এই সমস্ত অ্যাফোরিজম গুলো পড়লে বুঝতে পারবো, এবং তখন আমরা এটাও উপলব্ধি করতে পারবো যে আসলে স্যার শুধুমাত্র উনি আবিষ্কার করে গেছেন, উনি শুধু বলে গেছেন বিষয়টা এমন না, উনি এটা তো করেছেনই, পাশাপাশি উনি অতীতেও ফিরে গেছেন। তৎকালীন সময়ে ওনার পর্যন্ত যতটা আবিষ্কৃত হয়েছে, যে যে পদ্ধতিতে আবিষ্কৃত হয়েছে, উনি সেই সকল বিষয়গুলোই কিন্তু ওনার মানে নলেজে এনেছেন, এবং উনি সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন, দিয়ে উনি আগিয়েছেন, এবং উনি সেই সাথে পার্থক্য নিরূপণ করে গেছেন যে
ওনার সময়ে বা ওনার পূর্ববর্তী সময়ে যে সমস্ত বিজ্ঞানী বা যে সমস্ত ব্যক্তিগণ এই ধরনের আপনার আবিষ্কার করেছেন বা কোনো ভেষজের বৈশিষ্ট্য লিখে গেছেন, ওনারা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করেছেন আর স্যার কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে স্যার এই প্রত্যেকটা অ্যাফোরিজমে রয়েছে। আজকের যে টোটাল আলোচনাটা অ্যাফোরিজম গুলো মানে খুবই কাছাকাছি। অ্যাফোরিজম গুলোর ভিতরে একটা মানে মূল কথাগুলো প্রায় সেম। তো দেখবেন আজকের আলোচনার ভিতরে আসলে মূল বিষয়টা এভাবেই উপস্থাপিত হবে। এখন 109 নম্বর অ্যাফোরিজমে আসলে স্যার কি বলছেন? তো এই 109 নম্বর অ্যাফোরিজম তো আমরা পড়বো, কিন্তু অ্যাকচুয়ালি যদি 109 নম্বর অ্যাফোরিজমটাকে আমরা যদি একটু সারসংক্ষেপ করি বা এটাকে একটু সহজ ভাষায় আমরা যদি বুঝতে চাই, স্যার আসলে এখানে অনেকটা মানে উনি নিজেকে মানে আত্মস্বীকৃতি দেওয়ার একটা ব্যাপার আর কি, যে উনি যে প্রথম এই পদ্ধতির অবতারণা করেছেন বা উনি যে এই পথ উনি দেখিয়ে দেখালেন, যে পথে আমরা এখন ট্রিটমেন্ট করছি, সেইটা উনি অনেকটা নিজে এখানে উনি কিন্তু নিজে ডিক্লিয়ার করতেছেন। এবং এটা কিন্তু এমন নয় যে এটা উনি অহংকার থেকে করছেন। মানে এখানে অনেকে প্রশ্ন উপস্থাপন করেন, যারা সমালোচক তারা এখানে এরকম কিছু বলতে পারেন যে উনি যদি এতটাই মহান হবেন তাহলে উনি কেন নিজের কথা নিজে বলছেন। আসলে এখানে হ্যানিম্যান স্যার সবসময় উনি সত্যের পথে চলেছেন। ফলে উনি যখন সত্যের পথে উনি চলেছেন বা চলার চেষ্টা করেছেন, যেটা সত্য উনি সেটা সত্যটাকেই উনি তুলে ধরেছেন। এখানে উনার কোনো অহমিকা প্রকাশের জন্য আসলে এখানে উনি বলেন। কারণ উনি যখন এটা বলেছেন যে উনি এই পথটা উনি প্রথম দেখাচ্ছেন বা উনি এই পথে চলা প্রথম শুরু করেছেন, সেটা যে কেন করেছেন কিভাবে করেছেন সেটা আসলে এখন যেন কিন্তু ফুটে ওঠে। অর্থাৎ উনি এখানে মূলত উনার দুইটা মানে আপনার বৈশিষ্ট্যের কথা, দুইটা গুণের কথা উনি কিন্তু এখানে বলেছেন। সেটা হচ্ছে যে উনার একটা সত্য অনুরাগী একটা মনোভাব এবং অধ্যবসায়, এবং এইখান থেকে ওনার ভিতরে কিন্তু দৃঢ় বিশ্বাস ওনার ভিতরে ইস্টাবলিশ হয়েছিল। ওনার ভিতরে সেই দৃঢ় বিশ্বাসের যে জোর, সেই জোর থেকে কিন্তু উনি আসলে এইদিকে আগিয়ে গেছেন এবং ক্রমান্বয়ে এটাকে উন্নত থেকে উন্নততর রূপদান উনি করতে পেরেছেন। তো এই জন্য আসলে এখানে আমি সংক্ষেপে লিখেছি যে হোমিওপ্যাথির পথ চলার শুরু সম্ভব হয়েছিল শুধুমাত্র মহাত্মা হ্যানিম্যানের সত্য অনুরাগিতা ও অধ্যবসায়ের মাধ্যমে, এবং তিনিই ছিলেন এই পথের প্রথম দ্রষ্টা। আর একটা বিষয় যেটা এখানে হ্যানিম্যান স্যার বলছেন, এই হোমিওপ্যাথি মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। আসুন আমরা একটা অ্যাফোরিজমটাকে পড়ি, তারপরে এটা আমরা আলোচনাতে প্রবেশ করি। স্যার এখানে কি বলছেন দেখেন, বলছেন যে আই ওয়াজ দ্য ফার্স্ট দ্যাট ওপেন্ড আপ দিস পাথ, অর্থাৎ আমি প্রথম যিনি এই পথের সূচনা করলাম বা এটা উন্মুক্ত করলাম, সেটাই বলুন না কেন, হুইচ আই হ্যাভ পারসুড with a perseverance that could only arise and be kept up by a perfect conviction of the great truth। কি বলছেন, যেটা হুইচ আই হ্যাভ পারসুড, আমি যেটা আর কি আপনার এখানে অনুসরণ করেছিলাম, উইথ এ পারসিভারেন্স দ্যাট কুড অনলি অ্যারাইজ এন্ড কিপড আপ বাই পারফেক্ট কনভিকশন অফ দ্য গ্রেট ট্রুথ। অর্থাৎ সত্যের পরে এটা উনি দাঁড়িয়ে উনি কিন্তু এই জিনিসটা করেছিলেন। ওনার যে আপনার পারসিভারেন্স অর্থাৎ অধ্যাবসায়, ওনার যে অধ্যাবসায়টা ছিল সেই অধ্যাবসায়টা আপনার যে মানে এটা সাস্টেইন করেছে বা ওটাকে উনি কন্টিনিউ করতে পেরেছেন, এটা কিন্তু প্রত্যেকে পারফেক্ট কনভিকশন অর্থাৎ দৃঢ় বিশ্বাস থেকে, কিসের যে সত্যের দৃঢ় যে বিশ্বাস, সেইখান থেকে কিন্তু উনি আসলে অনুপ্রাণিত হয়েছেন। ফট উইথ সাচ ব্লেসিং অফ হিউম্যানিটি, অর্থাৎ যা কিনা আপনার মানে মানবতায় পরিপূর্ণ ছিল। That is only by the homeopathic employment of medicine that the certain cure of human maladies is possible। অর্থাৎ উনি বলছেন এইটাই যে মানবিক মানে এটা যে সম্পূর্ণরূপে মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ, এই যে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের মাধ্যমে, এটা এমনই আশীর্বাদ যার মাধ্যমে দেখা যাচ্ছে কি যে মানুষের হিউম্যান ম্যালাডিজ যেটা মানে আরোগ্যদায়ক আরোগ্য করা যেটা সম্ভব, সেটা একমাত্র আমাদের এই হোমিও ওষুধেই সম্ভব। উনি আবারও জোর দিয়ে এই কথাটা বলছেন। এখন এই কথাগুলোকে আসলে যদি সারাংশ করা হয়, কথাটা হচ্ছে এরকম যে আমাদের এখানে বুঝতে হবে যে স্যার কিন্তু বলছেন যে উনি এই পথটা অর্থাৎ সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা উনি যে সদৃশ্যকে আরোগ্য করে যে নীতিটা উনি স্থাপন করলেন, যেটা উনি আবিষ্কার করলেন, এটার পথদ্রষ্টা উনি প্রথম। যেভাবে করে উনি এখানে করেছেন এইভাবে উনি প্রথম, এবং উনি করছেন কি যে ওনার এটার পিছনে
কিভাবে উনি এটা করেছেন সেটা উনি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সেটা কি, যে ওনার ভিতরে ছিল অধ্যবসায় এবং ওনার ভিতরে সত্যের দৃঢ় বিশ্বাস ছিল যে উনি সত্যের পথে আছেন। তো কেন সেটা সেটা আমরা অবশ্যই সেগুলো আলোচনা করব। এবং উনি পাশাপাশি কি বলছেন, এই হোমিও ওষুধ দিয়েই সুনিশ্চিত ভাবে আরোগ্য সাধন করা সম্ভব এবং এটা মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। উনি এই কথাটাও ডিক্লেয়ার করে গেছেন যে এটা মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। এখন আমরা এই যে বলছি যে আসলে স্যারের আসলে সত্য অনুরাগিতা বা অধ্যবসায়ের যে কথাগুলো আমরা বলছি, আসলে বিষয়গুলো কি, এই জায়গায় যদি আমরা একটু মানে একটু একটু এর ভিতরে একটু গভীরভাবে ঢুকি, সত্য অনুরাগিতা বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমরা সবসময় বলে থাকি কি যে আমাদের হোমিওপ্যাথিতে হচ্ছে একটা আপনার প্রাকৃতিক আরোগ্য বিজ্ঞান, তাই না? এখন এটা প্রাকৃতিক আরোগ্য আবার বিজ্ঞান বলছে। বিজ্ঞান জিনিসটা কি, যদি বিজ্ঞান জিনিসটাকে আমরা একটু ডিফাইন করার চেষ্টা করি, অনেক সংজ্ঞাই থাকতে পারে, কিন্তু একটা বড় সংজ্ঞা হচ্ছে এটা যে আপনার প্রকৃতিতে যে জিনিসটা আপনার প্রকৃতির মধ্যে বিদ্যমান, প্রকৃতিতে ন্যাচারালি আপনার ঘটে থাকে, এই জিনিসটাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা রূপদান করা বা একটাকে প্রমাণ করা, এটাকে কিন্তু আপনার বলা হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ আপনার প্রকৃতিতেই যে জিনিসটা ঘটছে সেই জিনিসটাকেই আপনি আবিষ্কার করলেন, সেটাকে কি বলা হচ্ছে কিন্তু প্রাকৃতিক বিজ্ঞান। এখন আমাদের হোমিওপ্যাথি আসলে কি এটা মানে এইটা এই যে ন্যাচারালি যে জিনিসটা ঘটছে এটা কিন্তু সত্য, এটা কিন্তু কখনোই খণ্ডানো সম্ভব নয়। তাহলে আমরা যে এই স্যারের ভিতরে যে সত্য অনুরাগী ভাবটা যে কাজ করেছে এখানে, যে উনি সত্যের পথে আছেন, এটা জন্য ভিতরে দৃঢ় বিশ্বাসের যে মানে সঞ্চয় করতে সহযোগিতা করেছে, সেটার কারণটা কি? কারণ উনি জানেন উনি সত্যের পথে আছেন। সেটা কিভাবে আমরা বুঝবো? কারণ উনি বলছেন যে এটা একেবারে আমাদের কি প্রাকৃতিক একটা আরোগ্য বিজ্ঞান উনি দিচ্ছেন। অর্থাৎ প্রকৃতি যেভাবে করে মানুষের শরীরকে নিরোগ করতে চায়, উনি আসলে সেই পথেই হাঁটছেন। এজন্য আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে হোমিওপ্যাথির সাথে আমাদের যে বিজ্ঞানের যে গভীর যে মিল, এই জায়গাটাকে কিন্তু আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে। যে আমরা কেন বলা হয় যে হোমিওপ্যাথি প্রাকৃতিক আরোগ্য বিজ্ঞান? কারণ আমাদের হিউম্যান বডি যেভাবে করে সে রোগের বিরুদ্ধে তার অভিযোগগুলো জানায়, তার কষ্টগুলো প্রকাশ করে, সে যেভাবে করে নিজেকে আরোগ্য করতে চায়, যেভাবে করে সহযোগিতা প্রার্থনা করে, এটা হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের মাধ্যমে সম্ভব। এখন হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের মাধ্যমে সম্ভব বললে কিন্তু অনেকগুলো কথা এখানে আসে। প্রথমত কি ওষুধ প্রয়োগ করতে হবে, সেখানে ওষুধ কিভাবে প্রয়োগ করতে হবে, এরপরে অনেক ধরনের অবজারভেশনের বিষয় এখানে কিন্তু রয়েছে, যেগুলো আপনাকে মানে পরিপূর্ণ একজন ডাক্তারে পরিণত করবে। এখন আমাদের মূল আলোচ্য বিষয়টা এই অ্যাফোরিজম সাপেক্ষে আসলে এইখানে সীমাবদ্ধ রাখবো আমরা, যে হ্যানিম্যান স্যার যে বলছেন সত্য অনুরাগিতা, ওনার ভিতরে সত্য অনুরাগী যে মনোভাবটা ওনার ছিল সেটা কেন, সেটা কারণই হচ্ছে এটা একটা ন্যাচারাল সায়েন্স। হোমিওপ্যাথি ন্যাচারাল কিওর অফ ন্যাচারাল সায়েন্স অফ কিওর। আমরা যেন সেই জিনিসটা এখানে আমরা আমাদের ভিতরে আমাদের মননে যেন সেটা রাখতে পারি, এবং এটা সদৃশকে যে আরোগ্য করে সেই বিষয়টি এই চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে বিধায় স্যার কিন্তু এই উক্তিটা দিতে পারছেন। পাশাপাশি কি দেখেন যে স্যার এখানে কি করছেন, যে ওষুধ কিন্তু প্রুভিং, আমাদের একটা বড় যে আহ, মানে ফ্যাক্টর, যে আমাদের ওষুধ প্রুভিং এর যে বিষয়টা, যখন কোনো ওষুধ আমাদের আপনার পরীক্ষা করা হচ্ছে, তো সেই প্রুভিং এর বিষয়টা কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখছে, যে না এটা আসলে সঠিক পথে আগাচ্ছে। কেন সেটা? প্রথমত অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে ওষুধ প্রুভিং হয় সম্পূর্ণরূপে ইতর শ্রেণীর প্রাণীর উপরে, আর আমাদের ওষুধগুলো প্রুভিং হচ্ছে কিন্তু সম্পূর্ণ মানব শরীরের উপরে। এবং সেই মানব শরীরটা কি কোনো অসুস্থ শরীর কিন্তু নয়। আমাদের ওষুধগুলো প্রুভিং হচ্ছে সম্পূর্ণ সুস্থ এবং সুস্থ শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ এমন কতগুলো টিমের উপরে কিন্তু এটা প্রয়োগ করা হচ্ছে। ফলে এই ওষুধের যে কি গুণাবলী আছে, এই ওষুধের ভিতরে যে কি শক্তি নিহিত আছে, এই শক্তিটা কিন্তু যথাযথভাবে আমাদের সামনে আসছে। এটা কিন্তু কখনোই বিকৃত হওয়ার কোনো সুযোগ স্যার কিন্তু রাখেননি। যে একটা ইতশ্রেণীর পরে প্রয়োগ করা হলো, সেখানে কোনো কিছু, সে তো অনেক কিছুই আছে, অনেক অনুভূতি প্রকাশ করতে পারবে না, হয়তো আমরা কি করতে পারি তার ফিজিক্যাল অনেক পরিবর্তন আমরা দেখতে পারি, দেখে অনুমান করতে পারি। কিন্তু স্যার কিন্তু কখনো কোনো অনুমানের ভেতরে না নেই, উনি কিন্তু স্পষ্ট করে এই জিনিসটা আপনার মানে আমাদের সামনে কিন্তু পরিষ্কার করতে চান উনি, যে না কোনো অনুমান থেকে উনি কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না, যেটা সত্য সেই বিষয়টাই ওনাকে কিন্তু প্রতিনিয়ত ধাবিত করে গিয়েছে, যে কারণে উনি কিন্তু এত দূরে এসেছেন। এখন যদি বলি অধ্যবসায়, আসলে অধ্যবসায়ের এখানে আমি হয়তো দুইটা জিনিস এনেছি আলোচনার স্বার্থে। অধ্যবসায় জিনিসটাতে এমন, এটা তো আপনার
টোটাল ক্যারেক্টারিস্টিকের সাথে জড়িত আছে। আপনি কিভাবে করে আপনার কাজটা করছেন। এখন আমরা কি করছি যে স্যারের আবিষ্কৃত এই পদ্ধতিটি আমাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আমরা নিজেদেরকে এখানে একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। এটার মধ্যেও তো অধ্যবসায় রয়েছে। তো অধ্যবসায়টা হচ্ছে আপনার একটা চারিত্রিক গুণ। এইখানে স্যারের এটা কি কি কাজে আমরা মানে বুঝতে পারবো যে আসলে স্যার কতটা অধ্যবসায় করেছেন। তার জন্য আমি এখানে মাত্র 2টা পয়েন্ট এনেছি। যদি বলা হয় টোটাল হোমিওপ্যাথিটাই কিন্তু স্যারের চরম একটা অধ্যবসায়ের ফল। এখানে এই 2টা, একটা, 5টা বা 20টা পয়েন্ট দিয়ে কিন্তু কখনো শেষ করা যাবে না। আলোচনার স্বার্থে এখানে আমি 2টা রেখেছি। কেন রাখলাম আমি অর্গাননের সংস্কার সমূহ? কারণ আমরা যে অর্গাননটা বুঝতে অনেক সময় হিমশিম খাচ্ছি, আমাদেরকে অর্গাননের গভীরে ঢুকতে আমাদের অনেক সময় খুবই কষ্ট হয়, বা যেটাকে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আপনার সংবিধান বলা হচ্ছে, এই সংবিধানটার প্রত্যেকটা থরে থরে যে যে কথা স্যার বলে গেছেন, যেখানে বিজ্ঞান এবং আর্টের যে দারুণ একটা সমন্বয় ঘটিয়েছেন, অবাক লাগে যখন আমরা দেখি যে এর প্রত্যেকটা কথার ভিতরে কত গভীরতা। অথচ ওনার কতটা অধ্যবসায় ছিল, যে কারণে উনি একবার নয়, দুইবার না, উনি মানে জীবদ্দশায় 6বার এটাকে সংস্করণ করতে পেরেছেন। অর্থাৎ উনি প্রতিনিয়ত এটাকে আপডেট করতে পেরেছেন। উনি আরো কিভাবে, আরো কত সহজে আমরা রোগীকে আরোগ্য করতে পারি, সেই সেই মার্গ উনি কিন্তু আপনাদের দেখিয়ে গেছেন। সঙ্গত কারণেই ওনার অধ্যবসায় যে ছিল, এটা এই এক অর্গানন দেখলেই কিন্তু বোঝা যায়। উনি হয়তো ওষুধ প্রুভিং করেছেন কতগুলো, যদি বলি ওষুধ প্রুভিং এর কথা, উনি 100 বা 100 কিছু ওষুধ প্লাস হয়তো উনি কিছু ওষুধ প্রুভিং করে গেছেন, যেখানে আমাদের হোমিওপ্যাথিতে এখন ওষুধ রয়েছে প্রায় 8000 প্লাস। তাহলে উনি কিন্তু সকল ওষুধ প্রুভিং করে যেতে পারেননি, কিন্তু উনি যে ঘটনাটা ঘটিয়ে গেছেন, এখানে কিন্তু ওনার অধ্যবসায়ের চরম বহিঃপ্রকাশ ঘটে। সেটা হচ্ছে আমাদের অর্গানন। এটা যত আপনি গভীরভাবে এটাকে অধ্যয়ন করবেন, ততই আপনি কিন্তু অবাক হবেন যে একটা মানুষের পক্ষে কিভাবে এটা সম্ভব হয়। এজন্য আমার ভিতরে একটা আহ মানে অনুভূতি, একটা ছোটবেলার অনুভূতির কথা আপনি আজ আপনাদের সামনে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যখন খুব ছোট ছিলাম, বাসায় হোমিওপ্যাথি বই ছিল। আমি প্রায় জায়গায় লেখা দেখতাম যে মহাত্মা হ্যানিম্যান। আমার ভিতরে ওই ছোট বয়সেই আমার একটা প্রশ্ন তৈরি হয়েছিল, এই মানুষটার নামের আগে প্রায়ই দেখি মহাত্মা শব্দটা কেন লেখা থাকে। তো মহাত্মা শব্দটা আসলে যখন আস্তে আস্তে বড় হয়েছে, এটা নিয়ে পড়া শুরু করেছি, যখন এটা গভীরে ঢুকেছি, তখন আমার মনে হয়েছে এই বিষয়টা এতটা সিম্পল না, এতটা সহজ না, যে এটাকে একটা সাধারণ মানুষ খুব সহজেই এটাকে আপনার গ্রহণ করতে পারবেন। ওনার ভিতরে সৃষ্টিকর্তা বা ঈশ্বর সেরকম কোন একটা ক্ষমতা ওনার ভিতরে দিয়ে রেখেছিলেন, বিধায় এটা কিন্তু ওনার পক্ষে সম্ভব হয়েছিল। তো এইটা কিন্তু কখনো অধ্যবসায় ছাড়া সম্ভব নয়। এজন্য এখন আমি বুঝি যে ওনার নামের আগে যে মহাত্মা শব্দটা ব্যবহার করা হয়, এটা কিন্তু যথার্থ। একটা মানুষের পক্ষে কখনো মানে সেই তার ভিতরে সেই মহাপবিত্র সেই মনোভাবটা না থাকলে, সেই আত্মাটা সেরকম মহান না হলে কখনো এটা সম্ভব হয় না। অনুরূপ ভাবে যদি আমরা দেখি ওষুধের শক্তিকরণ, একটাবার যদি আমরা একটু চিন্তা করি যে আসলে উনি কিভাবে করে ওষুধের শক্তিকরণের বিষয়টা ওনার মাথার ভিতরে এভাবে আসলো। উনি দশমিক যে আমাদের যে শক্তি রয়েছে সেটার উনি পদ্ধতি বললেন, উনি শততমিক বললেন, সর্বশেষ উনি 50 সহস্রতমিক, 50 সহস্রতমিক ওষুধ প্রস্তুতির যে ধাপটা, যেটা হচ্ছে 200, সম্ভবত 271 নম্বর অ্যাফোরিজমে আমাদের আমাদের রয়েছে, 271 সম্ভবত হবে। সেখানে আমাদের যদি দেখি ওই অ্যাফোরিজমটা, যে উনি এই যে উনি ওনার ওনার মাথায় এটা এসেছে, উনি বাস্তবায়ন করে গেছেন, এবং উনি আমাদের কল্যাণে, মানবের কল্যাণে এই জিনিসটা কিন্তু উনি দিয়ে গেছেন। তো এটা কিন্তু সহজ কোনো বিষয় নয়, যেখানে ওনার এই আবিষ্কারটা এখন আমাদেরকে আমাদের রিসার্চ করতে হচ্ছে, তাই আমরা এটা গভীরে যেতে পারছি না। এখনো পর্যন্ত হ্যানিম্যান স্যারের কাছাকাছি আমাদের কারো পক্ষে কিন্তু যাওয়া সম্ভব হয়নি। এই জন্য বলছি যে স্যারের এই যে টোটাল আবিষ্কার, এবং উনি যে ঘটনাটা ঘটিয়েছেন, যেভাবে করে উনি আমাদের কল্যাণে এত কিছু রেখে গেলেন, এইটা কিন্তু আসলে আপনার চরম এর ভিতরে 2টা জিনিস কাজ করে গেছেন। সেটা হচ্ছে যে ওনার ভিতরে দৃঢ় বিশ্বাসটা ছিল, এবং এই দৃঢ় বিশ্বাসের ফাউন্ডেশন ছিল ওনার ভিতরে সত্য অনুরাগিতা এবং অধ্যবসায়। তো এরপরে আসুন আমরা একটু দেখি যে এই অ্যাফোরিজম 109 এর যে ফুটনোট আছে, এই ফুটনোটটা আমরা একটু আলোচনা করা প্রয়োজন। কারণ এখানে আসলে টোটাল সূত্রটার যে কথা, তার কথাটার এখানে ইলাবোরেটলি উনি অনেক কিছু বলে গেছেন। আমরা একটু ব্যাকে যাব, সেটা হচ্ছে দেখবো যে অ্যাকচুয়ালি এই যে ফুটনোট 92 উনি কোথায় বলছেন। উনি বলছেন যে হোমিওপ্যাথিক এমপ্লয়মেন্ট অফ মেডিসিন,
অর্থাৎ এই যে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ যেটা, এখানে উনি কিন্তু ফুটনোট 92 রেখেছেন। তাহলে আমরা এখন এই কথাটা উনি কেন বললেন যে এখানে যে আপনার যে ফুটনোট 92 তে স্যার যেটা বলছেন যে এটা এতটা, এই যে আমরা বললাম সত্যের যে কাছাকাছি, মানে সত্য সত্য অনুরাগ এটা স্যারের ভিতরে ছিল। ফুটনোট 92 টা যদি আমরা পড়ি তাহলে উনি একটা এখানে এক্সাম্পল দিয়েছেন, যে এক্সাম্পলটা মানে প্রমাণ করে, গাণিতিক ভাবেই প্রমাণ করে যেটা উনি কতটা সত্য ও, মানে সততা, মানে এটা ঠিক সত্যের কাছে, সত্যতা নিয়ে উনি কাজটা করেছিলেন, বা ওনার ভিতরে সেই জিনিসটা ছিল, বিশ্বাসের লেভেলটা কেমন ছিল সেটা এই উদাহরণটা দেখলে বোঝা যায়। সেটা কি ছিল, এখানে উনি খুব স্পষ্ট করে বলছেন। দেখুন বলছে কি যে ইট ইজ ইম্পসিবল দ্যাট দেয়ার ক্যান বি অ্যানাদার ট্রু বেস্ট মেথড অফ কিউরিং ডাইনামিক ডিজিজ। খুব মানে সুন্দর করে উনি বলছেন যে এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। কি অসম্ভব ব্যাপার? যে যেটা ডাইনামিক ডিজিজ তাকে কিওর করার জন্য অন্য কোনো থেরাপিউটিক কোনো সিস্টেম বা কোনো মেথড থাকতে পারে। এবং উনি এখানে বলছেন কি যেটা আপনার সার্জিক্যাল যে কেসগুলো আছে সেটা তো ওটা আলাদা বিষয়, এটা ব্যতীত ডাইনামিক ডিজিজ, প্রাকৃতিক ডিজিজ যা আছে সেটার কিওরের জন্য হোমিওপ্যাথি ব্যতীত অন্য কোন রকম আপনার কোনো চিকিৎসা পদ্ধতি থাকতে মানে এটা পারে, এটা অসম্ভব। কেন এটা, এবং এটা কিরকম অসম্ভব সেটা উনি বলছেন যে দুইটা বিন্দু দিয়ে কিন্তু অনেকগুলো রেখা আঁকা কিন্তু সম্ভব। কিন্তু অনেক রেখা আপনি আঁকতে পারবেন, দুইটা পাশাপাশি বিন্দু বা দুইটা দুই দিকে রেখে একটা বিন্দু আপনি দেখবেন অনেক রেখা আঁকতে পারবেন, কিন্তু একটা রেখা কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে সরল রেখা। সরল রেখা যদি হয় তাহলে সেটা অবশ্যই একটা হবে। আপনার দুইটা বিন্দুতে কখনো একাধিক সরল রেখা আঁকা সম্ভব না। আপনি অনেক রেখা আঁকতে পারবেন কিন্তু সেগুলো অবশ্যই বক্ররেখা হয়ে যাবে। তো এই যে সত্যটা, যে দুইটা বিন্দুতে শুধুমাত্র একটা সরল রেখা অঙ্কন করা যায়, ঠিক ততটাই সত্য হচ্ছে এই কথাটা। স্যার এতটা বলিষ্ঠ ভাবে এই ফুটনোটে উনি এটা বলছেন। আচ্ছা, উনি স্যার এই কথাটা কেন বলছেন যে এটা আপনার অন্য কোনো মানে আপনার এসে সম্ভব না? আপনারা যদি এখানে পড়েন দেখবেন যে এখানে যে কথাটা লেখা আছে যে জাস্ট অ্যাজ ইট ইজ ইম্পসিবল টু ড্র মোর দ্যান ওয়ান স্ট্রেট লাইন। এই শব্দটা আমি একটু লাল কালার করে রাখছি। আমি যত জায়গায় রেফারেন্স এটা আমি দেখেছি সব জায়গায় আমি দেখলাম যে আসলে ওয়ার্ডটা এভাবে আছে। আমি জানি না এটা কেন এভাবে আছে, তবে আমার ধারণা এখানে হয়তো বিটুইন হবে, কোনো একটা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে হয়তো, এই জন্য কেউ এটা চেঞ্জ করে না। পরীক্ষার বইয়ে দেখলাম এভাবে আছে, হয়তো এই জন্য সবাই এটাই গ্রহণ করে থাকেন, কিন্তু সম্ভবত এটা আপনার বিটুইন হওয়া উচিত। আমি জানি নাকি, এটা জাস্ট আপনাদের জ্ঞাতার্থে এটা চিন্তা করলাম, আপনারা যখন নিজেরা এটা ওটা বিটুইনই হবে স্যার। বিটুইন আমি কোথাও পাইনি, আমি বহু জায়গায় দেখেছি, কোথাও বিটুইন আমি এটা দেখি নাই, সবাই এই শব্দটাই রেখেছে। আমরা হয়তো ইংরেজি পড়ে বুঝতেছি এটা বিটুইন হবে, আপনি আমি হয়তো একমত, এবং এটা বাংলা যারা করেছেন সেখানেও এই একই কথাই বলছেন, যত ব্যাখ্যা যে যেখানে দিয়েছেন একই কথাই বলছেন, বাট আসলে কোনো বইয়ে পাইনি। এটা আমি এই জন্য আলোচনায় আনলাম, মানে এটা যখন আপনারা পড়বেন যেন আপনাদের কনফিউশন না হয়, তো এটা বিটুইনই হয়তো হবে। আচ্ছা, এখন উনি কি বলছেন? হি হু ইমাজিন দ্যাট, দেখেন কতটা উনি এখানে মানে বলিষ্ঠ ভাবে কথাটা বলছেন। হি হু ইমাজিন দ্যাট দেয়ার আর অ্যানাদার মোড অফ কিউরিং ডিজিজ বিসাইড ইট কুড বি হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল নর আপনার প্র্যাকটিস ইট। আচ্ছা, এটা অনেক বড় একটা কথা, এখানে আমি এর মূল কথাগুলো বলে যাই। সেটা হচ্ছে উনি বলছেন যে এখানে হ্যানিম্যান স্যার এই অ্যাফোরিজমে বলছেন যে মানে ওই সমস্ত ব্যক্তি যারা আপনার মনে করেন যে আসলে এইটা ছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, মানে হি হু ইমাজিন দ্যাট দেয়ার আর অ্যানাদার মেথড, অন্য কোনো মোড আছে এটা কিওরিং এর, মানে আরোগ্যের অন্য কোনো আপনার কোনো মেথড থাকতে পারে বা অন্য কোনো পদ্ধতি থাকতে পারে, তাহলে যেটা উনি বলছেন এটা কেন উনি ভাবছেন, কারণ হোমিওপ্যাথি ফান্ডামেন্টালের যে মানে ওটার যে ভিত্তি এইটা সম্পর্কে ওনার ধারণাটা কম, বা উনি এটা সম্পর্কে মানে পর্যাপ্ত জানেন না, এই জন্য বলছেন নর প্র্যাকটিস ইট উইথ সাফিসিয়েন্ট কেয়ার, অর্থাৎ খুব যত্ন সহকারে উনি হয়তো এই হোমিওপ্যাথিটাকে প্রয়োগ করেননি। নর কুড হি এভার বিন সিন অর রিড কেস অফ প্রপারলি পারফর্ম হোমিওপ্যাথিক কিওর, অর্থাৎ হোমিওপ্যাথিতে কিওর হয়েছে এমন কেস হয় উনি দেখেননি অথবা উনি এটাকে অধ্যয়ন করেননি। দেখুন স্যার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে বলে গেছে। মানে এই এই যে বিষয়গুলো যখন মানে পড়ি আমি আমি যখন ভাবি যে স্যার আসলে দেখেন এই যে কথাগুলো উনি কিন্তু এভাবে না বলে যেতে পারতেন, কিন্তু উনি পার্ট বাই পার্ট বলে গেছেন। মানে আপনি ইমাজিন করতে পারবেন না ওনার কল্পনা শক্তি মানে কতটা প্রখর ছিল যে এরকম ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে। এটা যেটা সংবিধান বলা হয় এর কারণই হচ্ছে এইটা, মানে এটা একটা আইন,
কারণ আইনের মধ্যে যে বিভিন্ন কথার মার প্যাচ ফাঁক ফোকর ধরে, এটা আমার মনে হয় যে যখন পড়ছিলাম আমি, যে স্যার এই কথাগুলো বলে গেছেন, এটা আমরা এমনি নিজেরাই হয়তো ফিল করি, কিন্তু উনি পয়েন্ট ধরে ধরে এখানে স্পষ্ট করে গেছেন। ঠিক আছে, এরপরে দেখেন উনি কি বলছেন যে প্রপারলি কিওর, আচ্ছা, নর অন দা আদার হ্যান্ড, এবং অন্যদিকে কুড হি হ্যাভ discerned the blesslessness of the allopathy mode of treating disease and their bad or even dreadful effect। অর্থাৎ উনি বলছেন যে এই যে আপনার মানে অন্তঃসার শূন্য, উনি বলছেন যে অন্তঃসার শূন্য, অথবা একদিকে হয় উনি হোমিওপ্যাথি হয়তো পড়েছেন কিন্তু সেখানে ওনার ফান্ডামেন্টাল বা এটা যে মূল ভিত্তি সেটা সম্পর্কে ধারণা কম, বা এটার আরোগ্য সম্পর্কে উনি অধ্যয়ন কম করেছেন, মানে প্রপারলি যেটা আরোগ্য হয়েছে হোমিওপ্যাথি সেটার আরোগ্য সম্পর্কে অধ্যয়ন কম করেছেন, বা এই ধরনের কোনো কেস উনি দেখেননি, অথবা উনি যত্ন সহকারে প্রয়োগ করেননি হোমিওপ্যাথি, এটা হতে পারে, যে জন্য ওনার ভিতরে ভ্রান্ত ধারণা আসতে পারে, ভিন্ন কোনো মেথড থাকতে পারে। অথবা যদি এটা না হয় তাহলে কি হচ্ছে, যে উনি অ্যালোপ্যাথির যে অন্তঃসার শূন্য ওদের যে ট্রিটমেন্ট পদ্ধতি বা তাদের যে মানে রোগ আরোগ্যের যে প্রচেষ্টা করা, এটা যে অন্তঃসার শূন্য একটা পদ্ধতি, এটা হয়তো উনি দেখেননি। অথবা কি, যে অ্যালোপ্যাথির যে মানে ক্ষতিকর দিক বা ওটা যে মানে ভয়াবহতা রয়েছে সেটা উনি হয়তো পরিলক্ষণ করেন নাই। দেখুন স্যার কিন্তু দুই দিকেই বলে যাচ্ছেন যে এইগুলো হয়তো ওনার ভিতরে কোনো ব্যক্তির ভিতরে যখন এগুলো তৈরি হবে তখন কিন্তু উনি এটাই ভাববেন যে এটার হয়তো আর অন্য কোনো মুড থাকতে পারে, অন্য কোনো পদ্ধতি থাকতে পারে যার মাধ্যমে আমরা কিওর করতে পারি। অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় কখন, যখন আপনি আপনার প্র্যাকটিস জীবনে হোমিওপ্যাথি প্রয়োগ করতে গিয়ে যদি দেখেন যে না আপনি আসলে আপনার পেশেন্টকে আরোগ্য করতে পারছেন না, বা তাকে আপনার রিলিফ করতে পারছেন না, তার কষ্ট দূর করতে পারছেন না, তখন আপনার ভিতরে কিন্তু হতাশা তৈরি হতে পারে। এই যে হতাশা আপনার ভিতরে তৈরি হবে এবং হওয়াটা স্বাভাবিক, তো এই হতাশা তৈরি হলে আপনি যেন বিচলিত না হন, তার জন্য কিন্তু স্যার এখানে কিন্তু খুব স্পষ্ট করে কথাগুলো কিন্তু বলে যাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণা। যে না স্যার তো স্পষ্ট বলেছেন যে এখানে হয় আমরা এই কথাগুলো আমরা কোথাও না কোথাও মিস করছি, তখন মনে হবে যে না এটা আমাদের কোথাও না কোথাও মিসিং হচ্ছে, তখন আমাদের অধ্যাবসায়টা আরো বাড়াতে হবে। স্যার যেভাবে অধ্যাবসায় করে গেছেন আমাদেরকেও ঠিক ওভাবেই করতে হবে, করে আমাদের লেভেলটাকে ওখানে নিতে হবে। তো এই যে কথা, তারপরে দেখেন উনি কি বলছেন, উইথ সাচ ল্যাক্স ইনডিফারেন্স হি প্লেস দ্য ওনলি ট্রু হিলিং আর্ট অন অ্যান ইকুইটি উইথ দোজ হার্টফুল মেথড অফ ট্রিটমেন্ট। মানে এই সমস্ত ব্যাপারে উনি যথেষ্ট উদাসীন, হয়তো ওনার এই সমস্ত বিষয়গুলোতে অ্যালোপ্যাথির এই সমস্ত বিষয় হয়তো উদাসীন ছিলেন, এই সমস্ত কারণে এই জিনিসটা আসতে পারে। তো আমাদের মূল কথাটা যেটা থাকবে, যে আমরা কখনোই আমাদের ভিতরে যেন এই সন্দেহের বিষয়গুলো যেন না আসে, যদি কখনো আমরা ফেলিওর হই আমাদের ভিতরে এইটা যেন কাজ করে যে না আমার কোথাও না কোথাও মিসিং হচ্ছে। কারণ হোমিওপ্যাথিতে আসলে যেটা সার্জিক্যাল সেই জিনিসটা সার্জিক্যালি, যেমন হাড় ভেঙে যাওয়া, বাচ্চা প্রসব হতে গিয়ে হয়তো বা মায়ের ওই আপনার জরায়ুর ওখানকার পেলভিকের হাড় হয়তো খুলছে না, যেগুলো আপনার সার্জিক্যাল প্রশ্ন, সেগুলো আপনাকে টোটালি আপনাকে স্বীকার করতে হবে যে না এখানে সার্জিক্যালের সহযোগিতা দরকার। কিন্তু যেটা ন্যাচারাল ডিজিজ, যে জিনিসটা আপনার মানে প্রাকৃতিক ভাবে হয়েছে, সেটাকে আপনি নিশ্চিত ভাবে জেনে রাখবেন যে হ্যানিম্যান স্যার স্পষ্ট করে বলে গেছেন যে এটা হোমিওতে সম্পূর্ণরূপে আরোগ্য করা সম্ভব। আচ্ছা, এরপরে যেটা বলছে যে ফুটনোট 93, হ্যাঁ ফুটনোট 93 যেটা এখানে আসলে স্যার কতগুলো উনি রেফারেন্স দিয়েছেন, যেটা রেফারেন্সটা কি, যে ওনার যে লেসার রাইটিং ছিল, ওনার যে ম্যাথমেটিক্যাল পিউরা ছিল, এই বিষয়গুলো সম্পর্কে স্যার আসলে বলছেন যে উনি এখানে বলছেন যে আমার শ্রমের ফসলগুলো এই সময় যতটা সম্ভব হয়েছে সবই নিখুঁতভাবে আমার বিভিন্ন লেখায় প্রকাশ করেছে। ওনার সেই লেখাগুলো কি কি ছিল, অর্গান অফ মেডিসিন, লেসার রাইটিং, বিশুদ্ধ ম্যাথমেটিক্যাল পিউরা, ওনার চিররোগ তত্ত্ব যেটা ক্রনিক ডিজিজের উপরে যে বই, এইগুলো সম্পর্কে উনি এখানে সুন্দরভাবে লিখে গেছেন। আসলে আমাদেরকে উনি বলছেন যে এই বিষয়, এই বইগুলো যেন আমরা একটু অধ্যয়ন করি বা এইখান থেকে আমাদের জ্ঞানটা নেই। এখন যদি আমরা 109 এর যে অ্যাফোরিজমটা, এটাকে যদি এটা আপনার ফুটনোট অনেক বড়, এই টোটালটাকে যদি আমরা একটু সংক্ষেপে নিয়ে আসি তাহলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো, এইটা যে হ্যানিম্যান স্যার এই ক্ষেত্রে উনি খুব মানে দৃঢ়তার সাথে উনি বলে গেছেন যে উনি যে পথে আছেন সেটা সঠিক পথে ছিলেন, এবং উনি প্রথম এটার আবিষ্কর্তা বা দ্রষ্টা, পথ প্রদর্শক। এবং ওনার এখানে যেটা আপনার ভূমিকা রেখেছিল সেটা হচ্ছে যে ওনার ভিতরে যে সত্য অনুরাগী মনোভাবটা ছিল, পাশাপাশি ওনার ভিতরে যেটা আপনার কি ছিল, যে আপনার আহ, আপনার আপনার এখানে আমরা যদি এক্সের আর একটা কথা মনে পড়লো আমার, যেটা আমাদের অর্গাননের যদি আমরা প্রিফেজ নাম্বার 1টা পড়ি, অর্থাৎ প্রথম সংস্করণের যদি আমরা
মুখবন্ধটা পড়ি সেখানে দেখবেন স্যার খুব স্পষ্ট করে বলে গেছেন সত্যের সাধক হওয়ার জন্য, সত্যের সাধক হওয়ার জন্য, এবং সেখানে গোয়ার্তমি মনোভাব এটা সম্পূর্ণ পরিহার করতে বলেছেন। তো যে কারণে আমরা যেন সেই জিনিসটা মানে অধ্যবসায়ের সাথে এই জিনিসটা আমরা আমাদের জীবনেও যেন একটা কাজে লাগাই, তাহলে আমাদের এই জিনিসটা সার্থকতাটা ফুটে উঠবে। এখন এইটার সাথে যোগসূত্র রয়েছে আমাদের পরবর্তী অ্যাফোরিজমে। কেন? সেটা আমরা পরবর্তী অ্যাফোরিজমে গেলেই আমরা সেটা দেখবো। যদি পরবর্তী এই অ্যাফোরিজমটা আমরা একটু পড়ি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে স্যার এখানে খুব সুন্দর করে যে ওষুধের ভিতরে যে আরোগ্যের যে ক্ষমতাটা রয়েছে এই বিষয়টি উনি খুব সুন্দরভাবে এখানে তুলে এনেছেন। এবং এইটাও আনতে গিয়ে আমি প্রথমে যেটা বলছিলাম, এই অ্যাফোরিজমটা পড়লে বোঝা যায় যে স্যার আসলে উনি ওনার সময়েই শুধু ছিলেন না, উনি ওনার সময় থেকে অনেক অতীতে চলে গেছেন, যে উনি যেটা করছেন এটার সাথে রিলেভেন্ট অতীতে কি কি হয়েছে সেই বিষয়গুলো উনি ওনার এই আবিষ্কারের মুহূর্তগুলোতে উনি সেটা বিচারে এনেছেন, যে আমার আগে কেউ যদি কিছু করে থাকে সেখানে কি তথ্য পাওয়া গেছে সেটা আমি একটু দেখি। এই জন্য সেটার সাথে তুলনা দিয়ে ওই আগে যে সমস্ত আবিষ্কর্তা বা লেখকগণ যা লিখে গেছেন সেটার সাথে তুলনা দিয়ে উনি কি করে যাচ্ছেন সেই বিষয়টা আসলে এই অ্যাফোরিজমে আমাদেরকে জানাচ্ছেন। এবং সেই জানানোর মাধ্যমে আমরা বুঝতে পারবো, আমরা ধরতে পারবো যে অ্যাকচুয়ালি উনি এই যে প্রুভিং যেটা বা টক্সিকোলজি যেটা বলা হচ্ছে, যে একটা মেডিসিনের যে ক্ষতিকারক যে প্রভাবটা রয়েছে সেই প্রভাবের আপনার যে দিক সেই দিকগুলো উনি কিভাবে করে নিয়েছেন সেটা আমরা এখানে জানতে পারবো। তো আমরা একটু অ্যাফোরিজমটা পড়ি। এখানে বলছেন কি দেখেন স্যার, বলছেন স্যার আই স মোর ওভার দ্যাট দ্য morbid lesion which previous author had observed to result from medicinal substance when taken into the stomach of healthy person। অর্থাৎ উনি স্যার এখানে বলছেন যে আমি এটা আরো স্পষ্ট করে স্যার এখানে বলতে চাচ্ছেন যে অতীতে যখন উনি এই যে বলছেন যে হুইচ প্রিভিয়াস অথর হ্যাড অবজার্ভ, অর্থাৎ আপনার অতীতের যে লেখক আছেন বা গ্রন্থকার আছেন ওনারা যেভাবে লিখে গেছেন সেখানে দেখা গেছে যে যে কি রেজাল্ট কি কি লিখে গেছেন যে হ্যাড অবজার্ভ, তারা পর্যবেক্ষণ করেছেন টু রেজাল্ট ফ্রম দ্য মেডিসিনাল সাবস্টেন্স, অর্থাৎ যে মেডিসিনাল যে সাবস্টেন্স বা যে ভেষজের কথা বলা হচ্ছে বা যে উপাদানের কথা বলা হচ্ছে when taken into stomach of healthy person, যখন কোনো স্বাস্থ্যকর কোনো ব্যক্তির শরীরে এটা গ্রহণ করা হচ্ছে either in large doses given by mistaken, মানে হয় সেটা তার শরীরে এসে উনি নিচ্ছেন অথবা সেটা ভুল ক্রমে হতে পারে, or in order to produce death, অর্থাৎ কারণ মৃত্যুর কারণে হতে পারে। এখন এই মৃত্যুটা কি হতে পারে, যে কোনো ব্যক্তি সুইসাইড করতে চাচ্ছে, ঠিক আছে, সেটা নিজ থেকে হতে পারে, বা কাউকে হত্যা করার উদ্দেশ্যে কেউ করতে চাচ্ছেন, অন্য কোনো ব্যক্তি করতে চাচ্ছেন, সেটাও হতে পারে। এখন এই কথাগুলো কেন আনছেন এইটাও কিন্তু একটু বুঝতে হবে, যে অ্যাকচুয়ালি হত্যা করার উদ্দেশ্যটা বলতে এইটা বোঝাচ্ছেন স্যার যে আহ, যখন কোনো ব্যক্তি নিজে সুইসাইড করতে চাচ্ছেন কোনো একটা বিষক্রিয়ার মাধ্যমে বা কোনো একটা এমন উপাদান গ্রহণ করে যার মাধ্যমে উনি বিষক্রিয়ার মাধ্যমে উনি মানে নিজেকে নিজে শেষ করতে চাচ্ছেন, যখন কেউ মারা যেতে চাচ্ছে বা এরকম আক্রান্ত অবস্থায় কিন্তু অনেক সময় এই ধরনের লেখকদের সামনে ওই ধরনের রোগী বা ওই ধরনের লোক ওনারা অবজার্ভ করেছেন, এবং ওই সমস্ত ক্ষেত্রে ওনারা যেভাবে করে লিখে গেছেন এই বিষক্রিয়ার ফলাফলটা সেই জিনিসটাই আসলে স্যার এখানে তুলে ধরছেন। হতে পারে সেটা কাউকে হত্যা করার উদ্দেশ্যে, অথবা কোনো ব্যক্তি নিজেই নিজেকে মারার জন্য এটা উনি গ্রহণ করেছেন, তখন কিন্তু এই জিনিসটা আসছে। এইখানে যেন আমাদের এই ভুলটা না হয় যে আপনার আহ আগেকার গ্রন্থকাররা হয়তো বা আগেকার যে সমস্ত লেখক ছিলেন বা গবেষক ছিলেন তারা কাউকে হত্যা করার উদ্দেশ্যে হয়তো এগুলো খাইছে, না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে হয়তো কোনো ব্যক্তি সুইসাইড করতে চাইছে অথবা কোনো মানে আপনার এটাকে কি বলি দুর্বৃত্তকারী কাউকে খুন করার উদ্দেশ্যে তো প্রয়োগ করেছে, কিন্তু ওই যে একটা বিষক্রিয়া বা বিষক্রিয়া কোনো একটা মানে বিষ জাতীয় কোনো কিছু একটা খাওয়ানো হয়েছে বা এমন কোনো উপাদান খাওয়ানো হয়েছে যার ভিতরে কোনো বিষক্রিয়া দেখা গেছে, তখন কি হয়েছে, তখনকার এই খাওয়ানো অবস্থায় ওনাদের সামনে হয়তো আসছে কি কি লক্ষণ ওনারা পেয়েছে সেটা কিন্তু আগেই হ্যানিম্যান স্যারের আগেই উনি দেখেছেন যে এই সেই সমস্ত উপাদানগুলো যখন ওনার আগের লেখকরা লিখে গেছেন সেটার সাথে আসলে উনি অনেক মিল পেয়েছেন। আসলে এই কথাটা উনি এখানে সেটাই বলতে চাচ্ছেন, যে সেটাও কি তার আগে উনি বলছেন যে কেন এটা খাওয়ানো হয়েছে, কোনো হেলদি পার্সনকে খাওয়ানো হতে পারে, ওভারডোজ খাওয়ানো হতে পারে, ভুল করে খাওয়ানো হতে পারে, হত্যার উদ্দেশ্যে খাওয়ানো হতে পারে, ঠিক আছে। এই যে খাওয়ানো হয়েছে অ্যাকর্ডেড ভেরি মাচ উইথ মাই ওন অবজারভেশন, দেখেন স্যার কত স্পষ্ট করে বলছেন যে এটা আমার নিজের যে পর্যবেক্ষণ সেইটার সাথে এটা কিন্তু দারুণ ভাবে মিলে যায়। হোয়েন এক্সপেরিমেন্টিং উইথ দ্য সেম সাবস্টেন্স অফ মাইসেলফ অ্যান্ড আদার হেলথ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ উনি যখন নিজের উপর সেটা প্রয়োগ করেছেন অথবা কি এবং উনি কি করেছেন আরো হেলদি ইন্ডিভিজুয়ালদের উপর যখন প্রয়োগ করেছেন তখন উনি দেখছেন কি আগেকার যে সমস্ত আমাদের লেখক ছিলেন ওনার সময়
ওই লেখকগণ যা পেয়েছেন যেভাবে উনি বর্ণনা করে গেছেন তার সাথে উনি অনেক কিছুই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে পরবর্তী লাইনে উনি বলছেন দিস অথর give detail of that occurred that histories of poisoning and as proof of the pernicious effect of this powerful substance। অর্থাৎ ওইখানে স্যার এখানে স্যার বলছেন যে এর যে মানে বিষাক্ততা, এর যে ইতিহাসটা সেইটা আপনার তো ওখানে ওই 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 লেখক, পূর্ববর্তী লেখক উনি তো বলে গেছেনই, ওই গ্রন্থটা তো বলেছেন। হ্যাঁ, এটা সম্পর্কে বলছেন। তারপরে কি, simply in order to warn। দেখুন এখানে একটা মজার বিষয় আছে। এই মজার বিষয়টা হচ্ছে simply in order to warn মানে সতর্ক করতে, আদার্স কাকে, অন্যদেরকে, মানে আমাদের মতো সাধারণ মানুষকে, ফ্রম দেয়ার ইউজ মানে এগুলো ব্যবহার সম্পর্কে অন্যদেরকে সতর্ক করার জন্য কিন্তু ওনারা লিখে গেছে। এখন বিষয়টা কি, দেখুন কথাটা শুরু হচ্ছে কোথা থেকে এবং ধীরে ধীরে স্যার কোথায় অ্যাফোরিজমটা নিয়ে যাচ্ছে, এটা লম্বা অ্যাফোরিজম। এটা যখন আমরা এই জিনিসটা সিকোয়েন্সটা বুঝবো তখন কিন্তু এটা মানে খুব মজা পাওয়া যায়। স্যার প্রথমে বলেছেন আগেকার লেখকগুলো যা লিখে গেছেন, কেন এই এই কোন একটা নির্দিষ্ট উপাদান ধরুন লিখে গেছেন, সেটা নিয়ে কেন লিখেছেন, কোন কোন প্রেক্ষাপটে হতে পারে সেটারও উনি একটা ধারণা এখানে প্রথমে দিলেন। দেওয়ার পরে উনি করলেন কি, বলছেন কি আমি আমার নিজের ক্ষেত্রে বা আমি কোনো হেলদি ইন্ডিভিজুয়ালের উপরে প্রয়োগের ক্ষেত্রে একই ধরনের কথা পেয়েছি। এবার পরবর্তী লাইনে এসে উনি বলছেন যে উনি যে এই যে বর্ণনাগুলো দিয়ে গেছেন, অতীতের ইতিহাসগুলো উনি রেখে গেছেন আগেকার গ্রন্থকাররা, সেই ক্ষেত্রে যেটা ঘটেছে উনি এটার যে বিষক্রিয়া আছে, এটা যে মানে বিষাক্ততার যে মানে যে প্রভাবটা রয়েছে, এটা উনি অনেক সুন্দর করে বলে গেছেন। কেন বলে গেছেন, অন্যদেরকে সতর্ক করার জন্য, নোট টু দা পয়েন্ট, মানে সতর্ক করার জন্য। কিন্তু এইটাই আমি পুরো অ্যাফোরিজমের সারাংশটা এখানেই আমি বলে দিচ্ছি, কিন্তু এই গুণটাই যে ওই সাবস্টেন্সের, ওই ইনগ্রিডিয়েন্টের যে অন্তর্নিহিত শক্তি, কি অন্তর্নিহিত শক্তি, আরোগ্যদায়ী অন্তর্নিহিত শক্তি, এইটা কিন্তু কেউ ভাবে না। দেখবেন আমরা যখন অ্যাফোরিজমটা শেষ করব তখন এই কথাটাই সারাংশ দাঁড়াবে যে এর ভিতরে যে আরোগ্যদায়িনী যে শক্তিটা রয়েছে, সমস্ত আগেকার লেখকরা এই কথাগুলো বলে গেছেন ঠিকই, কিন্তু সকলকে সতর্ক করার উদ্দেশ্যে বলেছেন। এবং এটা কিন্তু এর ভিতরে যে এইটাই এর যে একটা শক্তি হতে পারে রোগের, এই ধরনের আপনার প্রাকৃতিক রোগ নিয়ে আসলে তার যে আরোগ্য করার ক্ষেত্রে এটা প্রয়োগ হতে পারে, এই চিন্তাটা কিন্তু কেউ কখনো করেনি। সেটা আমরা পরেই দেখবো। দেখুন এখানে উনি আরো বলছেন যে এই যে এটা সতর্ক করার উদ্দেশ্যে হতে পারে, অথবা উনি পরবর্তী লাইনে দেখবেন বলছেন কি যে এইটা আপনার অনেক ক্ষেত্রে কোনো একটা পেশেন্টকে হয়তো প্রয়োগ করেছেন, যেখান থেকে ধীরে ধীরে এই জিনিসটা তার হয়তো কোনো একটা জটিল ব্যাধি ছিল, সেখান থেকে হয়তো সে মুক্ত হয়েছে। তখন উনি কি করতেছেন, আগেকার গ্রন্থকাররা ওনারা বলছেন কি এটা ওনাদেরই কৃতিত্ব যে এইরকম একটা বিপজ্জনক অবস্থা থেকে এই ওষুধ দ্বারা এটা কিন্তু তাকে সুস্থ করা সম্ভব হয়েছে। যখন কোনো ব্যক্তি সুস্থ হচ্ছেন তখন তার কৃতিত্বটা ওনারা নিচ্ছেন। আবার একই ঘটনার কারণে যদি কোনো মানুষ মারা যায়, তখন আবার বলছেন কি এটা ভয়াবহতা তুলে ধরছেন, যে এটা বিষ, এটা কিন্তু খুবই ক্ষতিকারক। মানে তখন ওনারা পুরো ঘটনাটাকে ওই ইনগ্রিডিয়েন্টের পরে চাপিয়ে ওনাদের দায় মুক্ত হচ্ছেন। আর যখন কোনো মানুষ সুস্থ হচ্ছে কোনো ঘটনাক্রমে, তখন ওইটা কৃতিত্ব ওনারা নিচ্ছেন। বাট যদি কোনো ব্যক্তি মারা যাচ্ছে, এটা দায়ভার কিন্তু ওনারা নিচ্ছেন না। তো সেটা কি করছেন, তখন ওই সাবস্টেন্সের পরে দোষটা চাপাচ্ছেন। দেখুন আমরা এটা পড়লে জিনিসটা ক্লিয়ার হবে। এখানে বলছে যে সিম্পলি ইন অর্ডার টু ওয়ার্ন আদার্স ফ্রম দেয়ার ইউজ, তাদের অন্যদের সাধারণদের ব্যবহারের ক্ষেত্রে এটা সতর্ক করা হচ্ছে। পার্টলি অলসো ফর দ্য সেক অফ এক্সাল্টিং দেয়ার ওন exerting their own skill, এই যে তাদের নিজস্ব দক্ষতা, when under the use of the remedies they employed to combat this dangerous accident। অর্থাৎ এই ধরনের মানে বিপজ্জনক ঘটনা থেকে যদি এইটা আপনার এটা মানে ওষুধ হিসেবে প্রয়োগ করা হয়, হেলথ গ্রাজুয়ালি রিটার্ন, অর্থাৎ স্বাস্থ্য ধীরে ধীরে আপনার আগের অবস্থায় ফিরে আসছে, যদি এরকম হয় তখন কি হচ্ছে, ওন স্কিল, এটা তাদের নিজস্ব মানে দক্ষতা বা যোগ্যতা হিসেবে এটাকে জাহির করছেন। বাট পার্টলি অলসো, দেখেন পরবর্তী লাইনে বলছে বাট পার্টলি অলসো, কিন্তু অন্যদিকে বা এটা আংশিকভাবে অন্যদিকে, হোয়েন দ্য পারসন সো এফেক্টেড ডাইড আন্ডার দেয়ার ট্রিটমেন্ট, যখন তাদের ট্রিটমেন্টে আবার কোনো ব্যক্তি মারা যাচ্ছে, ইন অর্ডার টু সিক দেয়ার ওন জাস্টিফিকেশন ইন দ্য ডেঞ্জারাস ক্যারেক্টার অফ দিস সাবস্টেন্স হুইচ দে দেন টার্ন পয়জনস। অর্থাৎ তখন তারা এটাকে কি বলছে, এটা বিষাক্ততা, এটাই ওষুধের বিষাক্ত, মানে ওষুধের পরেই তারা দায় ভাগটা চাপাই দিচ্ছে। এখন আসুন এইবার এই অংশ থেকে আমরা দেখতে পারবো যে স্যার আসলে কি বলতে চাচ্ছেন। এই যে এতগুলো কথা স্যার আগেই অবতারণা করলেন, মানে এই অ্যাফোরিজমটাকে এত বড় যে এটার প্রথমের এই অংশটা একটা অংশ, আর দ্বিতীয় যে অংশটা, এই অংশটা আসলে মূল
কথাটা এবার এখান থেকে আমরা পেয়ে যাবো যে স্যার এতগুলো কথা কেন বলছেন। দেখুন এবার বলছেন নান অফ দিস অবজারভার, অর্থাৎ এই যে যারা পর্যবেক্ষকগণ যাদের কথা এতক্ষণ স্যার বললেন, এদের ভিতরে কোনো একজন এভার ড্রিম, কখনোই চিন্তা করেনি বা স্বপ্ন মানে এটা স্বপ্নেও ভাবেনি বা কখনো এটা ওনাদের কল্পনাতেই আসেনি কি সিমটম দে রেকর্ডেড মেয়ারলি অ্যাজ প্রুফ অফ দ্য noxious and poisonous character of this substance were surely relevant revelations of the power of this drug to extinguish curative similar symptom occurring in natural disease। এই কথাটাতে কিন্তু এসে আমরা এই অ্যাফোরিজমের তাৎপর্যটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার হয় এই লাইনটিতে এসে কি যে উনি বলছেন এই যে এতগুলো কথা বলা হলো এতক্ষণ ধরে এই বিষাক্ততা নিয়ে এত কিছু হলো, কোন প্রেক্ষাপটে খাওয়ানো হচ্ছে, কেন খাওয়ানো হচ্ছে বা কিভাবে খাচ্ছে, মানে কি কি হতে পারে, হলে কি কি ওনারা ঘটাইছেন, আগেকার পর্যবেক্ষকগণ ওনারা কি বক্তব্য দিয়ে গেছেন, সেগুলো সব দেওয়ার পরে এইবার স্যার কিন্তু মূল কথায় আসলেন। উনি বললেন যে আগেকার কোন গ্রন্থকার, কোন লেখক, কোন গবেষক এই বিষয়টাকে তারা স্বপ্নেও কেউ আনেন নাই। এই যে একটা ওষুধের বিষাক্ততার কথা ওনারা পরিচয় ঘটাচ্ছেন, সকলকে সতর্ক করছেন, কিন্তু এই বিষাক্ততায় যে তার আপনার ন্যাচারাল ডিজিজের কিওরের শক্তি হতে পারে এই জিনিসটা কখনো কেউ ভাবেনি। এজন্যই কিন্তু স্যার 109 নম্বর অ্যাফোরিজমে স্যার এই কথাটা খুব স্পষ্ট করে বলেছেন যে উনি এই মানে পথটা প্রথম উনি প্রদর্শন করছেন বা উনি এই পথটিতে প্রথম উনি হাঁটছেন এবং সেটাই উনি আমাদেরকে দেখাচ্ছেন। দেখুন তারপরে বলছে কি দ্যাট দিস দেয়ার প্যাথোজেনেটিক ফিনোমিনা ওয়ার intimation of their homeopathic curative action, and that the only possible way to ascertain their medicinal power is to observe those changes of health medicine are capable of producing in the health organism. For the pure peculiar power of medicines available for the cure of the disease are to be learned neither by any ingenious superior স্পেকুলেশন নর বাই দ্য স্মেল। আচ্ছা এখানে স্যার আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে কিন্তু আনছেন, এই যে উনি যে ওষুধ প্রয়োগের যে কথাটা এখানে বলা হচ্ছে, ওষুধ যে এই যে বিষাক্ততার কথা বলা হচ্ছে, স্যার কিন্তু এখানে আরেকটা দিক এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে আনছেন। কি আনছেন দেখুন একটু আবার একটু পড়ি এই জায়গাটা, যে উনি বলছেন যে নর বাই দ্য স্মেল, এই যে কোনো গন্ধ দ্বারা নয়, টেস্ট কোনো স্বাদ দ্বারা নয়, অর অ্যাপিয়ারেন্স অফ দ্য ড্রাগ, অথবা ওষুধের যে মানে বাহ্যিক যে ভঙ্গি তার যে গঠন কোন সাবস্টেন্সের, এটা দ্বারা না, নর বাই দেয়ার কেমিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ তাদের কোন রাসায়নিক ক্রিয়া দ্বারা না, নর ইয়েট বাই দ্য এমপ্লয়মেন্ট অফ সেভারাল অফ দেম অ্যাট ওয়ান টাইম ইন মিক্সার, অর্থাৎ কোন কম্পোজিশন মানে একাধিক ওষুধ একত্রিত মিশানোর মাধ্যমে যে কোনো ডিজিজের পরে কি প্রভাব ফেলে এটা যদি কোনো কেউ বর্ণনা করে থাকে, এই প্রক্রিয়া এটা একটু মানে কোনো এটা কোনো ফলপ্রসূ কোনো কিছু না। অর্থাৎ স্যার এই যে সেন্টেন্সটা এতক্ষণ পড়লাম, বেশ লম্বা একটা সেন্টেন্স, এইটার মূল কথাটা হচ্ছে স্যার এইখানে এসে বলছেন, একটা তো আমরা জানলাম আগেকার কথাগুলো শুনলাম যে কেউ এটা স্বপ্নেও ভাবেনি যে এইটাই তার আরোগ্যদায়ী শক্তি, কিন্তু এই যে আরোগ্যদায়ী শক্তিটা, এই আরোগ্যদায়ী শক্তিটা আপনি কখন গ্রহণ করতে পারবেন, এখানে স্যার সেই লাইনটা বলছে। এটা কি আপনার ওই মেডিসিনের কোনো গন্ধ থেকে কি আপনি এটা নিতে পারবেন? যেমন ধরুন আপনার যখন স্যার সিনকোনা গাছের ছাল উনি যখন প্রয়োগ করেছেন, সিনকোনা ওই সময় এরকম অনেক কথা শোনা গেছে যে ম্যালেরিয়া জ্বর আসলে সিনকোনা গাছের ছালের মাধ্যমে কেন আরোগ্য হয়। এর কারণ হচ্ছে ওই সিনকোনা গাছটা অত্যন্ত তিক্ত স্বাদ, এই তিক্ততার কারণে তার আসলে এটা ম্যালেরিয়া জ্বরকে প্রতিহত করতে পারে। তা স্যার বলছেন কি এই ধরনের স্বাদ দিয়ে আসলে এই সাবস্টেন্সের গুণাবলী ব্যাখ্যা করলে চলবে না, এটাই আসলে স্যার বলতে চাচ্ছেন। তারপরে উনি এখানে আরো কি বলছেন, স্মেল কোনো গন্ধ দিয়েও হবে না। তারপরে কি বলছেন কোনো দেখতে কেমন লাগে, যেমন ধরুন হতে পারে সিমের বিচি দেখতে অনেকটা কিডনির মতন, তো কেউ যদি এরকম ধারণা করেন যে এটা বোধহয় কিডনির জন্য ভালো কাজ করবে, না স্যার এগুলোকে গ্রাহ্য করছেন না। এই যে অনুমান, এই যে একটা মিথ্যা ভ্রান্ত ধারণা, যেগুলো আগেকার গ্রন্থকাররা এরকম ভাবে ভেবেছেন যে এরকম হতে পারে, হ্যাঁ, বা আনারস কাটলে আনারসের যে চোখ থাকে এটা দেখে মনে হচ্ছে যে এটা বোধহয় চোখের মতন, চোখের উপরে ভালো কাজ করতে পারে, এই ধরনের কোনো কিছু আসলে কাজ করা যাবে না। বা আপনার হয়তো প্রচুর অ্যাসিডিটি হচ্ছে, এখন আপনি খার জাতীয় কিছু একটা খাইলেন, খেয়ে দেখলেন আপনার গ্যাসটা বেশ উপশম হলো, তার মানে কি এখানে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটলো, এইটা দিয়েও কিন্তু আপনার যে এই ভেষজ বা এই যে আপনার সাবস্টেন্স এটার যে কোনো প্রমাণ পাওয়া, এটা যে আপনার এর যে বিষাক্ততা মানে এর বিষাক্ততা মানে তো এর আরোগ্যদায়ী শক্তিটা এটা সম্পর্কে আপনি ধারণা পাইলেন,
এইভাবে করে ধারণা নেওয়াটা স্যার টোটালি এটা প্রহিবিটেড করতেছেন, অর্থাৎ এটাকে উনি কখনোই অ্যালাউ করছেন না যে না এইভাবে করে কখনো করলে আপনার পাওয়া যাবে না। আবার কি অনেকগুলো আপনার সাবস্টেন্স একসাথে মিলিত করলেন, করে আপনি খাওয়ালেন। যেমন ধরুন আপনার কয়েকটা মেডিসিন আপনি হয়তো একসাথে করে, কয়েকটা মাদার টিনচার একসাথে করে আপনি খাওয়াই দিলেন যে না এটা হলো, তাহলে কিন্তু আপনি কি কোনো একটা সঠিক ওষুধের কোনো চিত্র কিন্তু আপনি পাবেন না। এজন্য স্যার এটাকেও নিষেধ করছেন। যেমন দেখুন অনেক সময় হয় কি জিংসেন একটা আমাদের মেডিসিন আছে, জিংসেনের যদি আপনি ওর অবয়বটা দেখেন, ওর কাঠামোটা যদি দেখেন, দেখে মনে হতে পারে না এটা বোধহয় আপনার যৌনবর্ধক কোনো কিছু হতে পারে। এই যে হতে পারে অনুমান, এভাবে করলে কিন্তু হবে না। এটার আসলে এই জন্যই স্যার এখানে আবার খুব স্পষ্ট করে এটাই বলে যাচ্ছেন যে কোনো স্মেল, কোনো টেস্ট, কোনো অ্যাপিয়ারেন্স অফ দ্য ড্রাগ, এগুলো বা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন বা কোন রকম কম্পোজিশন, অনেক কিছু একসাথে মিক্সার করে আপনি এটা কোনো কিছু প্রমাণ করবেন, কোনো রেকর্ড করে, এটা কিন্তু মানে একসেপ্টেবল হবে না। এজন্য বলছেন it was never suspected that these stories of medicine disease would one day furnish the first rudiments of the true pure materia medica, which from the earliest time until now has consisted solely of false conjecture and fiction of the imagination, that is to say did not exist at all. মানে এইখানে বলছে কি যে এই জন্যই লাস্টের লাইনটা যদি আমরা একটু পড়ি, বলছে যে ভেষজ পদার্থের রোগ সৃষ্টিকারী ক্রিয়া হোমিওপ্যাথি আরোগ্যকারিতার পরিচয় ঘোষণা করে। মানে এটা ছাড়া আপনার অন্য কোনো রকম ভাবে সম্ভব না। যেভাবে করে হ্যানিম্যান স্যার বলছেন, যেভাবে প্রুভেনিয়ার প্রয়োজন আপনার সেভাবে করেই এটা করতে হবে। আপনার এখানে ওই যে অনুমান বা বিভিন্ন রকম একসাথে মিশানো, বা আপনার ওই যে একটা খাওয়ানোর পরে কেউ কোনোভাবে সুস্থ হয়েছে সেটা কৃতিত্ব নেওয়া, এগুলো কিন্তু আসলে স্যার টোটালি না করে গেছেন। এবং উনি যেটা বলছেন সব থেকে মূল যে গুরুত্বপূর্ণ এখানে টপিকটা, এই এই ঘটনাটার প্রেক্ষাপটে কিন্তু আমাদের পরবর্তী অ্যাফারিজমটা সেটা কেমন। দেখুন এই ঘটনা থেকে যদি আমরা টোটাল বিষয়টাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু এটা প্রতীয়মান হয় যে স্যার যে জিনিসটা আবিষ্কার করছেন বা যে ভেষজের পরীক্ষা করছেন, অতীতে সেই ঘটনা যারা ওই সংক্রান্ত বিষয়ে লিখে গেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই জিনিসটাই এসেছেন। অর্থাৎ স্যার তাদের সাথে সমর্থন করছেন যে ওনারা যে ভাবে লিপিবদ্ধ করে গেছেন এটা বিষাক্ততা সম্পর্কে, সেইটা কিন্তু উনিও একই পেয়েছেন। এই ব্যাপারে উনি কিন্তু দ্বিমত পোষণ করছেন না। অর্থাৎ কি যে এইটা যে একটা ন্যাচারাল ঘটনা, এই ঘটনা এই এই যে আপনার ওষুধের যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা যে ওষুধের মধ্যেই নিহিত রয়েছে, আপনার ওষুধের মধ্যে যেটা থাকে এটা যে প্রাকৃতিক মানে প্রকৃতি প্রদত্ত, প্রাকৃতিক ভাবে এস্টাবলিশের ভিতরে, এটা নিয়ে কিন্তু সংশয় আর থাকলো না যে না এটা হ্যানিম্যান স্যার হয়তো কোনোভাবে এটাকে অন্য কোনোভাবে মডিফাইড হয়তো কিছু করেছেন, সেটা কিন্তু না। কারণ আগেকার গ্রন্থকাররা কিন্তু একই পেয়েছেন এবং স্যারও কিন্তু একই জিনিসটাই পেলেন। কিন্তু পার্থক্যটা কোথায়? ভাবনা। কি ভাবনা? ওনারা শুধুমাত্র এটা সতর্ক করার জন্য বা বিভিন্ন সময় ওনাদের সামনে এসছে তাই ওনারা এটা লিখে গেছেন, কিন্তু স্যার এটার মধ্যে অন্য একটা দিক উনি খুঁজে বের করলেন। সেটা কি এই মেডিসিনের মধ্যে, এই সাবস্টেন্সের মধ্যে যে বিষক্রিয়াটা হচ্ছে, সেই বিষক্রিয়াটা নিয়ে যদি কোনো ব্যক্তি আমার কাছে আসে তাহলে এইটাকেই প্রয়োগ করলে সেই বিষক্রিয়া দূর হবে, অর্থাৎ সেই সিমিলিয়াস মিলিবাস কিউরেন্টার। এবং এইটা এস্টাবলিশ করতে গিয়ে উনি যেটা বলছেন যে আমি যদি তাহলে এই জিনিসটা নিতে চাই, এই রসটুকু যদি নিতে চাই, এটা যদি নিংড়াই নিতে চাই, তাহলে সেটা কিসের মধ্যে নিহিত আছে? আমি ওই সাবস্টেন্সের অবয়ব কেমন সেটা দেখে কি অনুমান করব? না। ওইটার গন্ধ কেমন সেটা দেখে কি আমি ওটা ধারণা করে নেব? না। এটা যদি অনেকগুলো মিশাই একটা কিছু হবে সেরকম কিছু বুঝে নেবো? না। এজন্য উনি টোটালি ওই বিষয়গুলোকে সম্পূর্ণ অ্যাভয়েড করতে বলেছেন এবং উনি ওটাকে এক প্রকার রিজেক্ট করেছেন। করে উনি কিন্তু স্পষ্ট বলছেন যে না এটা পিওর ম্যাটেরিয়া এগুলো নয়। এই জন্য উনি কিন্তু ওনার এই যে ম্যাটেরিয়া নাম কিন্তু দিয়েছেন যে ম্যাটেরিয়া পিউরা। অর্থাৎ এখানে কোনো ইনগ্রেডিয়েন্ট, কোনো ভেষজ সম্পর্কে আপনি যে ধারণাটাই পান না কেন, সেটা কিন্তু আসলে অ্যাকুরেটলি আপনার ওই সাবস্টেন্সকেই প্রেজেন্ট করে। এখানে অন্য কোনো কিছু মিশ্রণের কোনো সুযোগ নাই। আমার মনে হয় যে এই অ্যাফোরিজমের যে মূল কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার করার আমি যে চেষ্টা করেছি, হয়তো আপনারা বুঝেছেন। আচ্ছা, এখানে আসলে স্যার এসে যেটা বলছেন যে এই যে ফুটনোট 94 যেটা, এখানে ওই এই কথাটাই উনি বলছেন যে অ্যাকচুয়ালি ওনার এই যে ম্যাথমেটিক্যাল যে পিউরা আছে এইটাতে উনি কিন্তু এই জিনিসগুলো বলে গেছেন। ফলে এটা আমরা অবশ্যই আমাদের সংগ্রহে থাকবে, আমরা এটা দেখবো যেন তাহলে আমরা স্যারের যে লেখাটা এটা আমরা একটু ধারণা পাবো। তবে এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আমি এরকমটা শুনেছি, আমি এখানে নাম মেনশন করছি না, যে আমার নিজের কাছে আসলে ম্যাথমেটিক্যাল পিউরাটা নাই, এই জন্য আমি মানে একজনের রেফারেন্স দিয়ে এটা বলছি যে শুনেছি যে এইটা আসলে যেভাবে করে স্যার লিপিবদ্ধ করেছেন, হয়তো আমরা যারা নতুন প্র্যাকটিশনার আছি তাদের জন্য হয়তো এটা বুঝতে অসুবিধা হবে।
এটা একটু জাস্ট আপনাদেরকে মানে ধারণা দিয়ে রাখলাম। স্যারের এই লেখাটা হয়তো পরবর্তীতে আরো যে সমস্ত প্রচলিত ম্যাথমেটিকা আছে স্যারের বই থেকে তো এগুলো নিয়েছেন, ওনারা যেভাবে উপস্থাপন করছেন সেটা হয়তো আমাদের যারা নতুন যারা আছে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে ওই সমস্ত, তবে এটা আমাদের কাছে রাখতে হবে, এটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবার আসি আমরা অ্যাফোরিজম নাম্বার 111। আচ্ছা, এইটা কি এই এই যে আপনার এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলোর পরবর্তীতে এসে এখানে একটা সিদ্ধান্তে পৌঁছানোর একটা বিষয় দাঁড়াচ্ছে। সেটা কি যে সুস্থ দেহে ভেষজ বিকৃতি মানে যে বিকৃতি আনয়ন করে তা প্রকৃতির চিরন্তন নিয়মে সাধিত হয়। এই কথাটা কিন্তু আসলে এই মূল 111-র যে মানে সারাংশ সেটাকে কিন্তু এই কথাটা রিপ্রেজেন্ট করে। কেন রিপ্রেজেন্ট করে? এটা আগের অ্যাফোরিজম 109 থেকে শুরু করে এই 110 111 এটা কিন্তু ধারাবাহিকতা রয়েছে। আমরা 110-এ কি দেখলাম? স্যার বলছেন কি যে ওর এই যে মেডিসিন বা যে সাবস্টেন্সের নিয়ে এতক্ষণ আলোচনা হলো বা যেটা উনি এখানে বোঝাতে চাচ্ছেন এই ধরনের, সেইটার সম্পর্কে অতীতে যারা বলে গেছেন তাদের বক্তব্য, তাদের গবেষণা, তাদের লেখা, স্যারের গবেষণা, স্যারের অবজারভেশন সেম মিলে যাচ্ছে। তো তার মানে কি বোঝা যাচ্ছে যে এই ওষুধের যে ওই সাবস্টেন্সের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা আসলে কোন রকম স্থান কাল পাত্র ভেদে ভিন্ন হচ্ছে না। এটা ওটা ন্যাচারালি তার ভেতরে আছে, এটা চিরন্তন সত্য। এইটাই হচ্ছে আসলে প্রকৃতির যে নিয়ম, অর্থাৎ এইটা ওর ভেতরে যে ক্ষমতাটা ঈশ্বর দিয়ে দিয়েছেন সেই ক্ষমতাটা আপনার একেবারে অপরিবর্তনশীল। সেই জিনিসটাই আসলে 111-তে স্যার খুব স্পষ্ট করে এখানে বলছেন যে না, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম তার একটা সিদ্ধান্তটা হচ্ছে এখানে যে এটা কোনোভাবে এটা আপনার পরিবর্তিত হয় না। আসুন আমরা অ্যাপ্লিকেশনটা পড়লে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। উনি বলছেন দ্য এগ্রিমেন্ট অফ মাই অবজারভেশন অন দ্য পিওর ইফেক্ট অফ মেডিসিন উইথ দিস ওল্ডার ওয়ান। দেখুন কি বলছেন, আই দ্য এগ্রিমেন্ট অফ মাই অবজারভেশন মানে ওনার যে আপনার অবজারভেশন, ওনার যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণটা কি হচ্ছে যে পিওর ইফেক্ট কিসের অন দা মানে ওনার অবজারভেশনটা কিসের অন দা পিওর ইফেক্ট মানে একদম বিশুদ্ধ প্রভাব অফ মেডিসিন ঔষধের বা ভেষজের উইথ দিস ওল্ডার ওয়ান অর্থাৎ আগেকার যে গ্রন্থকার ছিলেন তাদের সাথে, অলদো দে ওয়ার রেকর্ডেড উইদাউট রেফারেন্স মানে আগে যারা এটা আপনার রেকর্ড করেছিলেন বা ওনারা এটা লিপিবদ্ধ করেছিলেন সংরক্ষণ করেছিলেন সেটা কি কোন রকম থেরাপিউটিক উদ্দেশ্যে অর্থাৎ চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে কিন্তু ওনারা এটা করেননি, সেটা উনি বলছেন। অ্যান্ড দ্য ভেরি কনকর্ডেন্স অফ দিস অ্যাকাউন্ট উইথ আদার অফ দ্য সেম কাইন্ড অফ ডিফারেন্ট অথর মাস্ট ইজিলি কনভিন্স মানে এটা সহজেই আপনি কিন্তু কনভিন্স হবেন অ্যাজ that medicinal substance act in the morbid sense they produce in healthy human body according to fixed এরপরে বলছে internal law of nature and by virtue of these are enabled to produce certain। দেখুন মানে এই যে কথাটা এই কথাটার সাথে আসলে অনেকগুলো কথা লাগানো, তো ভেঙে ভেঙে বললে জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। এখানে স্যার যেটা বলছেন যে ওনার এই যে একটা ওষুধের বা একটা ভেষজের যে মানে বিশুদ্ধ যে প্রভাব, এই প্রভাবটা ওনার যে অবজারভেশন এবং অতীতে যারা করেছেন এটা কিন্তু এক। পাশাপাশি উনি কি বলছেন, এনারা কিন্তু করেছিলেন কোনো থেরাপিউটিক উদ্দেশ্য সাধনের জন্য না, অর্থাৎ কোনো চিকিৎসা পদ্ধতিতে প্রয়োগের জন্য না, ওনারা অন্য উদ্দেশ্যে। এখন উনি বলছেন যে এই যে জিনিসটা ওনারা আগে করেছেন এবং আমার এটাও যে সেম আসছে, যে কারণে এটা কিন্তু স্পষ্ট প্রমাণ করা সম্ভব হয় যে আসলে এই এই যে ঘটনাটা এই সাবস্টেন্সের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে এটা কি ফিক্সড, এটা মানে হিউম্যান বডিতে যেটা আপনার পরিবর্তন আনতে পারে এই পরিবর্তনটা কি ফিক্সড, এটা একদম মানে একদম নির্দিষ্ট। এই আপনার এখানে কি হচ্ছে যে ইন্টারনাল ল অফ নেচার অর্থাৎ আপনার প্রাকৃতিক নিয়মের এখানে মানে প্রতিফলনটা ঘটছে আপনার অ্যান্ড দ্য ভার্সু অফ দিস আর ইনেবল টু প্রডিউস সার্টেন রিলায়েবল ডিজিজ সিমটম ইজ অ্যাকর্ডিং টু ইটস ওন পিকুলিয়ার ক্যারেক্টার। দেখুন মানে কত সুন্দর করে স্যার এখানে ফিনিশিংটা করছেন যে এটার যে আপনার গুণটা রয়েছে এটা নিশ্চিত ভাবে এবং বিশ্বাসযোগ্য ভাবে ওই লক্ষণগুলো আপনার প্রডিউস করতে পারে বা আপনার ওটাকে তৈরি করতে পারে কিসে অ্যাকর্ডিং টু ওন পিকুলিয়ার ক্যারেক্টার অর্থাৎ ওই মেডিসিনের ওই সাবস্টেন্সের যে নিজস্বতা রয়েছে সেইটাকে কিন্তু উনি এখানে রিপ্রেজেন্ট করতে মানে এটা পুরো ফুটে উঠবে, এটাই উনি আসলে বলতে চাচ্ছেন। তো এখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে আপনাদেরকে শোনায় এটা বোঝানোর বা মূল যে কনসেপ্টটা সেটাকে তুলে ধরার। তো এইটা ছিল আসলে আজকে আমাদের মূলত আলোচনা। যদি সারাংশটা আমি টানি তাহলে 111-তে এসে আমরা এইটুকু মানে আমরা বুঝতে পারি বা 111 সারাংশটা হচ্ছে এইটা। স্যার এখানে আমরা এতক্ষণ যে ভেষজ নিয়ে কথাগুলো বললাম সেই ভেষজের যে গুণ বা বৈশিষ্ট্য নিয়ে অনেক কথা আমরা বলেছি। এখন উনি একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন যে না এটা যেহেতু ওনার আগের এবং উনি যে পরীক্ষাগুলো করেছেন সেগুলো যেহেতু সেম
এবং এটা দেখা যাচ্ছে যে আপনার সুস্থ শরীরে এটা একই ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাহলে এইটার যে একটা ওর যে নিজস্ব স্বতন্ত্রতা আছে, এটা নিশ্চিত রূপে এটা প্রাকৃতিক ল, এটা আপনার ওর ভিতরে সেই ওষুধ, এটাই হচ্ছে তার আরোগ্যদায়িনী শক্তি। সেই বিষয়টা উনি আসলে এখানে আমাদেরকে খুব স্পষ্ট করে বললেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো আমাদের 109 নম্বর অ্যাফোরিজম থেকে 111 নম্বর অ্যাফোরিজম। এখন আমার আলোচনার বাহিরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, ও যদি কোথাও কোনো অস্পষ্টতা থাকে, আপনারা অনুগ্রহ করে সেটা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো সেটা আপনাদেরকে ক্লিয়ার করার। বা এখন আপনারা একটু আপনাদের মতামত দিতে পারেন। ধন্যবাদ সকল। আলোচনা খুব সুন্দর হয়েছে স্যার। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল 106 থেকে 108 পর্যন্ত। না, 106 থেকে 108 দেখেন রেকর্ডেড অলরেডি রয়েছে, এটা ভুল করছেন, বুঝতে পারছেন? এটা আমি কথা বলবো, এটা চেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা, এটা আমাদের এটা আমাদের ইয়ে রয়েছে আপনার, রেকর্ডেড আছে। হ্যাঁ রেকর্ডেড রয়েছে, বাট এটা স্ক্রিন শেয়ারের অপশন পেয়ে যাবেন। এটা আমাদের দেখুন, আপনার এই আপনার সিস্টেমে ঢুকলে, আমাদের ওয়েবসাইটে ঢুকলে দেখবেন যে এটা রেকর্ডিংটা অলরেডি রয়েছে। আচ্ছা তো এটা আমি ঈদের ছুটির আগে এটা নিয়েছিলাম। এটা হয়তো স্যার কোনো কারণে একটা মিস্টেক হয়েছে, তো আমি দেখলাম যে একটা ক্লাস মার্ক দিয়ে তো দরকার নেই। ঠিক আছে, আমাদের আরো অনেক আলোচনা রয়েছে, তো এই জন্য আমি কন্টিনিউ করলাম। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো অভিমত থাকলে একটু বলতে পারেন। আমার অভিমতটা স্যার, এই যে ইংরেজি যে ওয়ার্ড গুলো একটু পার্ট বাই পার্ট যদি আমাদের আর একটু ক্লিয়ার করতে তাহলে খুব ভালো হইতো আর কি। কোনটা কোনটা স্যার একটু বলুন। ইংরেজি ওয়ার্ড গুলো, ও ইংরেজি ওয়ার্ড গুলা। ওয়ার্ড গুলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি এখানে যে একটা বিষয় রাখছি আসলে, আমি দেখলাম কি এটা মানে আপনার, আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি এটা আপনাকে ক্লিয়ার করে দেবো। আমি সাধারণত রাখি, কিন্তু এটাতে আমি পরে আর ইচ্ছা করে রাখি না, দেখতেছি যে এত বড় বড় অ্যাফোরিজম, যে আসলে এখানে এইগুলো আলাদা করে দেওয়াটা একটু ঝামেলা। আচ্ছা একটা কাজ করব, আমি পাশের দরকার হয় ওগুলো দেখবেন, তো আমি রেড মার্ক করছি, হ্যাঁ হ্যাঁ, ইটালিক মার্ক করছি, কিন্তু পাশের বাংলা অর্থগুলো সাথে সাথে দিয়ে রাখবো, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। অসুবিধা না হয় এই জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, স্যার আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। শিওর শিওর শিওর, বলুন। হ্যালো জি স্যার। বলুন, জি বলুন। স্যার আমার কথা হলো স্যার, আমরা সেকেন্ড ইয়ারে মানে আমাদের সূত্র মানে কতটি সূত্র আমরা এই সেকেন্ড ইয়ারে পড়বো আমরা মোট মোট? সেকেন্ড ইয়ারে জি স্যার। সেকেন্ড ইয়ারের অ্যাফোরিজম নাম্বার, একটা সেকেন্ড আমি একটু দেখে বলি, আমার ঠিক মনে নাই। তবে এটা মানে শুরু হয়েছে আমাদের 83 থেকে, 83 থেকে অ্যাফোরিজম আপনার সেকেন্ড ইয়ারে, আমি একটু দেখে যান, আমার সঠিক খেয়াল নেই। স্যার আসলে কি আমাদের আগের যে 1 থেকে যে 183 পর্যন্ত এই সূত্রটি স্যার আমরা মানে মানে সেকেন্ড ইয়ারে পাস কলেজে গেছি, কিন্তু সেইভাবে আয়ত্ত হয় নাই, যার কারণে আমরা এদিকে সামনের যে সূত্রগুলো আপনারা পড়াচ্ছেন এগুলো স্যার আমাদের একটু বুঝতে একটু সমস্যা হইতেছে আর কি। এই খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আপনার এটা তো আপনার ইয়ে করতে হবে, মানে আপনাকে জি এটা স্যার। তো আসলে এই যে ফার্স্ট ইয়ারে যে আপনি পড়ে এসেছেন, সেখানে জি নিশ্চয়ই গ্যাপ রয়েছে বলে আপনার একটা অসুবিধা হচ্ছে জি এখন জি এটা। জি স্যার জি। এখন এখানে তো আপনি আমাদের যে প্রোটোকলটা, সেখানে আমি তো সেকেন্ড ইয়ারের বাইরে ওনাদের ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? না না। কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস কিন্তু হচ্ছে। আপনি আমাদের এইচডির সাথে কথাবার্তা বলতে পারেন, এইচডি আমাদের এই আলম হোসেন স্যারের সাথে আপনি আলোচনা করতে পারেন যে এটা কিভাবে করতে পারেন। কারণ আপনার ফার্স্ট ইয়ারে যদি আপনার মনে হয় যে না, আপনার গ্যাপ রয়েছে, ল্যাকিং রয়েছে, এটাকে আপনি দূর করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি স্যারের সাথে কথা বলে দেখেন যে কোনো রকম সুযোগ আপনাকে দেন কিনা। যদি দেন তাহলে তো হয়েই গেল, আপনি মানে আমি পেয়ে তো যাবেন। স্যার ফার্স্ট ইয়ারে যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো আমরা একটু পাইতাম তাহলে মনে হয় একটু আরেকটু আমাদের জন্য বেটার হতো বিষয়টা। চিনি স্যার, ফার্স্ট ইয়ারের যে ক্লাসগুলো হচ্ছে। বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু এটা আসলে একটু স্যারের সাথে কথা বলাটা ভালো হবে আপনার, বুঝতে পারছেন? কারণ জি এই স্যার। এটা তো আর আপনি করতে পারবো না। আপনার যেহেতু চাহিদা আছে, শুনুন, যার চাহিদা আছে তাকে কিন্তু তার এটা মানে করতে হবে, চেয়ে নিতে হবে, স্যারকে বলতে হবে যে স্যার আমার এটা হলে আমার আরো একটু উপকার হয়, আপনি জি স্যার, কারণ আমরা তো মনে করেন যে ফার্স্ট ইয়ারে পাস করছি ঠিক আছে, কিন্তু এতটা মানে আমরা এখন যা বুঝতেছি স্যার, যেমন আছে আপনি যেভাবে সুন্দরভাবে আলোচনা করতেছেন, আসলে আমাদের এই প্রত্যেকটা সূত্রই যে আমরা ফার্স্ট ইয়ারে যে সূত্রগুলো আমার পিছনে গেছে এই সূত্রগুলো আমার এই পয়েন্ট পয়েন্ট আপনার আলোচনা যদি আমার মাথায় থাকতো তাহলে মনে হয় আমার বিষয়টা আরো আমার মনে এক্সপার্ট হতে পারতাম।
যে এই বিষয়টা একটু বুঝতেছি আর কি। আসলে কি জানেন, মানে ধরুন এই যে যেটা করতেছি, আমি জি নিজে স্যার। ফিল করছি যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এইভাবে মানে শেখা দরকার। আমি যখন নিজে পড়ি আমার কাছে মনে হয় আমি নিজে কি হলে বুঝতাম, আমি কি নিজে কিভাবে হলে আমার আমি এই জিনিসটা ধরতে পারতাম। আমি যে obstacle গুলো ফেস করি, আমি চেষ্টা করি আমার আলোচনার মধ্যে সেগুলোকে মানে দূর করার আর কি। সেটা আমি মাথায় রেখে চেষ্টা করি। জানি না এটা জি স্যার। ওকে। আমি কি বলছি কি বুঝতে পারছেন?